শহীদুল জহির এই নামটা শুনলে সর্বপ্রথম আমার মাথায় যে শব্দটা আসে সেটা হলো জাদু বাস্তবতা। এর আগে শহীদুল জহিরের গল্প সমগ্র পড়া হয়েছে এবং সেখানের বেশিরভাগ গল্পই ছিল জাদু বাস্তবতা জনরার। এখন শহীদুল জহিরের ভক্তরা কিংবা বিদগ্ধ পাঠকরা আমাকে গালাগালি করলেও করতে পারেন, কিন্তু জাদু বাস্তবতা জনরায় শহীদুল জহিরকে আমার কাছে ওভাররেটেড মনে হয়। বিশেষ করে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের নিঃসঙ্গতার ১০০ বছর কিংবা সৈয়দ শামসুল হকের রক্তগোলাপ পড়বার পরে আমার কাছে মনে হয়েছে যে জাদু বাস্তবতা আসলে অমনটাই হওয়া উচিত। কিন্তু শহীদুল জহিরের যে জাদু বাস্তবতা জনরার যে গল্পগুলো সেগুলো বেশিরভাগই আমার কাছে খুব বেশি দুর্বোধ্য লেগেছে। কেন জানি আমার কাছে মনে হয় যে জাদু বাস্তবতা জনরা হলেই যে সেটা অনেক বেশি দুর্বোধ্য হতে হবে, ব্যাপারটা বোধহয় এরকম না। প্রথমে ভেবেছিলাম, কিন্তু পরে যখন নিঃসঙ্গতার ১০০ বছর কিংবা রক্তগোলাপ পড়লাম তখন মনে হলো যে না, মানে দুর্বোধ্যতা ছাড়াও অনেক বেশি, মানে কি বলবো, জাদু বাস্তবতা জনরায় অনেক ধরনের আহ জাদু নির্ভর ঘটনা থাকবে বা মানে নিয়ম বহির্ভূত অনেক ঘটনা থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু নিয়ম বহির্ভূত ঘটনা ঘটলেই যে সেটা দুর্বোধ্য হতে হবে আমার মনে হয় ব্যাপারটা আসলে এরকম না। কিন্তু শহীদুল জহিরের যে গল্পগুলো জাদু জাদু বাস্তবতা নির্ভর সেখানে বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়েছে যে গল্পের মূল মেসেজটা ধরতেই খুব কষ্ট হয়ে গেছে। এখন ব্যাপারটা এরকমও হতে পারে যে আমি নিতান্তই নাদান পাঠকের জন্য ধরতে পারিনি, তো তারপরেও আমার মনে হয়েছে যে জাদু বাস্তবতা জনরায় আসলে শহীদুল জহিরকে যতখানি ক্রেডিট দেয়া হয় আমার কেন জানি মনে হয় তিনি আসলে অতটাও ক্রেডিট এই জনরায় প্রাপ্য নন। তবে রিসেন্টলি শহীদুল জহিরের দুটো উপন্যাস পড়া হয়েছে জাদু বাস্তবতা জনরার বাইরে, এবং এই উপন্যাস দুটো পড়ে আমার মনে হয়েছে যে শহীদুল জহির আসলেই একজন সুলেখক, অত্যন্ত সুলেখক। তো সেই বই দুটো নিয়ে আজকে কথা বলছি। একটি বই হচ্ছে, দেখতে পাচ্ছেন যে, আবু ইব্রাহিমের মৃত্যু, এবং আরেকটি বই হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা। আপনারা যারা শহীদুল জহিরের লেখা পড়েছেন তারা নিশ্চয়ই এই প্রাথমিক তথ্যটুকু জানেন যে তিনি একজন সরকারি আমলা ছিলেন, একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। তো যার কারণে তিনি আসলে এই যে আমলাতন্ত্রের বিভিন্ন দিক, এই দিকটা সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল ছিলেন, এবং তিনি নিজে যেহেতু একজন আমলা ছিলেন, তিনি একজন আমলার জীবন বেঁচেছেন এবং তার মতো আরো অনেক আমলা বা আরো অনেক কর্মচারীদেরকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। যার কারণে এই যে একজন আমলা তার জীবনে যেসব ছোট বড় ঘটনা ঘটে বা ঘটার সম্ভাবনা থাকে এই জিনিসগুলো সম্পর্কে শহীদুল জহির যতটা ভালোভাবে জানেন অন্য কোনো লেখক হয়তো এতটা ভালোভাবে জানেন না, কিংবা এতটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন কিনা সে বিষয়ে হয়তো সন্দেহ থেকে যায়। আমি আসলে এই যে প্রথম যে বইটা আবু ইব্রাহিমের মৃত্যু, এই বইটা পড়ার সময় আমি আসলে একজন আমলার জীবনকে যেভাবে শহীদুল জহির এখানে স্কেচড করেছেন, আমি এখনো পর্যন্ত বাংলাদেশের আর কোনো লেখকের লেখায় এতটা নিপুণ ভাবে বা এতটা নিখুঁত ভাবে একজন আমলার জীবনকে অঙ্কিত হতে দেখিনি। তো সেই জায়গা থেকে আমার বলতেই হবে যে শহীদুল জহির নিজে যে জীবনটা লিড করেছেন বা যে জীবনগুলোকে কাছ থেকে দেখেছেন সেটা উনি যে সুন্দরভাবে তুলে ধরতে পেরেছেন এটা আমাকে অবশ্যই স্বীকার করতে হবে। এখানে আবু ইব্রাহিম একজন সরকারি আমলা, এবং আহ কি কি ঘটে আসলে সরকারি আমলাদের, একজন আমলার জীবনে কি ধরনের আহ মানে ঘটনাগুলো ঘটতে পারে, বা একজন আমলা তার প্রেম বলেন, কাম বলেন, ক্রোধ বলেন, তার সংসার, তার ব্যর্থতা, তার বিভিন্ন সম্পর্ক, সংসারের বিভিন্ন চরিত্রের সাথে তার সম্পর্কের ভারসাম্য, সম্পর্কের টানাপোড়েন, তার অফিসের বিভিন্ন বিষয় ডিল করার যে ক্ষমতা বা ব্যর্থতা, তার মধ্যে নীতি নৈতিকতার যে টানাপোড়েন, এবং একজন আমলার সাথে বা একজন একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারীর উপরে তার পরিবারের সদস্যরা কতখানি নির্ভর, মানে হঠাৎ করে যদি তার কিছু হয়ে যায় তাহলে তার পরিবারের সদস্যদের কি হয় বা হতে পারে, এই যে বিভিন্ন ঘটনাগুলো কিন্তু খুব বেশি অসাধারণ কোনো কিছু তা না।
কিন্তু এই যে সাধারণ ঘটনাগুলো বা খুব কমন ঘটনাগুলো, এগুলোই শহীদুল জহির যেভাবে লিখেছেন, মানে এক রকমের বিষণ্ণ, করুণ, সুন্দর ভাষায় তিনি উপস্থাপন করেছেন, যেটা পড়ার সময় আসলে খুব পরিচিতও লাগছিল, আবার পড়া শেষে কেমন একটা অদ্ভুত বিষণ্ণতা। একদম সাধারণ সাদামাটা একটা গল্পকে শহীদুল জহির তার লেখার গুণে খুব খুবই মানে এই যেটা বললাম যে বিষণ্ণ রকমের সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন। ছোট্ট একটা বই, এটাকে আসলে উপন্যাস বলা আদৌ ঠিক হবে কিনা, বইটা কত পৃষ্ঠা আমি বলে দিচ্ছি। 63 বা 64 পৃষ্ঠা, মানে পাতা। তো এই 63-64 পাতার বই, বুঝতেই পারছেন খুব বেশি বড় নয়, কিন্তু তারপরেও হচ্ছে পড়া শেষে সুন্দর একটা রেশ রেখে যায়, এবং কেউ যদি অন্তর্নিহিত কোনো মেসেজ বা বার্তা খুঁজতে চান, সেটাও খুঁজে পাওয়া সম্ভব বলেই আমার মনে হয়। ছোট একটা গল্প, একটা সাধারণ আমলার একটা জীবনের কথা, কিন্তু তারপরও কেমন একটা হাহাকারের রেশ বা একটা করুণ বিষণ্ণতা আমাদেরকে উপহার দিয়ে যায় বইটা। তো আমার কাছে বইটা ভালো লেগেছে। আমি সাজেস্ট করব যে একটা ভালো, মানে কি বলে এটাকে, শুধু ভালো না, মানে ভাষাগত দিক থেকে মানে উৎকর্ষ আছে, বা সুন্দর ধরনের লেখার প্রতি যাদের আগ্রহ আছে, যে যারা খুঁজে খুঁজে পড়েন যে কোন বইয়ের ভাষা সুন্দর, শব্দ চয়ন সুন্দর, বা এরকম বিষয়গুলো, তারা হচ্ছে এই আবু ইব্রাহিমের মৃত্যু এই বইটা আপনারা পড়তে পারেন। আমার ভালো লেগেছে, আমি সাজেস্ট করলাম। এরপর যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা। যেহেতু রাজনৈতিক বা রাজনীতিক কথাটা আছে, কিছুটা হলো মানে ধারণা করতে পারছেন যে কি বিষয়ক লেখা হতে পারে। তো বইটা নিয়ে আলাপ কি করব, এটাও খুবই ছোট একটা বই, এটাও হচ্ছে আপনার এরকম 64 পাতা, মানে এগুলোকে উপন্যাস না বলে হয়তো উপন্যাসিকা বলা যায়। তো এখানের এই বইটার উম, মূল যে বক্তব্যটা, লেখক যে প্রেক্ষাপটে বইটি লিখেছেন বা যে বার্তাটা তিনি দিতে চেয়েছেন, এটা আসলে আমার মনে হয় বইয়ের একটা লাইনের মধ্যে খুব সুন্দরভাবে প্রকাশ হয়ে গেছে। সেটা হচ্ছে, রাজনীতিতে চিরদিনের বন্ধু অথবা চিরদিনের শত্রু বলে কিছু তো নেই, কাজেই অতীত ভুলে যাওয়া ছাড়া আর কি বা করার থাকে মানুষের। আমার মনে হয় বুদ্ধিমান পাঠক যারা, তারা এই একটা লাইনে বুঝবেন যে জীবন ও রাজনৈতিক বাস্তবতা, এটা মূলত শহীদুল জহির বোঝাতে চেয়েছেন যে একটা দেশের আহ পটভূমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বা রাজনৈতিক মতাদর্শ ক্ষমতায় থাকে। ক্ষমতায় থাকার সময় তারা ন্যায় অন্যায় সব ধরনের কর্মকাণ্ডই ঘটায়, এবং আবার ক্ষমতার পালাবদলে হচ্ছে দেখা যাচ্ছে যে তারা ক্ষমতাচ্যুত হয়েছে, তাদের বিপরীত শক্তি আবার ক্ষমতায় এলো, এমনটা চলতেই থাকে। এবং যেহেতু এমনটা চলতে থাকে, সেহেতু আমরা নির্দিষ্ট করে বলতে পারি না যে একে একেবারে বাদ দিয়ে দিচ্ছি, বা একে একেবারে বাদ দিয়ে দিচ্ছি, বা এ আর কোনোদিন আসতে পারবে না, বা মানে থাকে না, অনেক কিছুই তো থাকে। কিন্তু শহীদুল জহির এটাই একটা গল্পের মধ্য দিয়ে এই বাস্তবতাটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, যে আমরা সাধারণ মানুষ যাই ভাবি না কেন, কিন্তু যারা রাজনীতি করে, যারা ক্ষমতার চর্চা করে, যারা ক্ষমতার স্বপ্ন দেখে, তাদের এই যে ক্ষমতার সাইকেলটা, এটা আসলে থামে না কখনো, এটা ঘুরে 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 চক্রাকারে ঘুরতে থাকে। তো এই কারণেই মানে আমরা কখনোই বলতে পারি না যে এটাই শেষ, বা আমি এটাকেই আঁকড়ে ধরে বসে থাকবো, এটাই লাস্ট কথা, এরকম কোনো কিছু বলার সুযোগ নেই। দেখা যাচ্ছে সময়ের পালা বদলে আজকে যাকে ঘৃণা করছি, কালকে তাকে সাথে নিয়েই চলতে হচ্ছে, চলতে বাধ্য হচ্ছি। এবং যারা এটা করতে পারে না, চলতে পারে না, বা মেনে নিতে পারে না, তারা হচ্ছে এই বইয়ের যে প্রোটাগনিস্ট, যে চরিত্রটা, হয়তো এই প্রোটাগনিস্ট চরিত্রটা যেভাবে সে বাস্তবতার মোকাবেলা করেছে, হয়তো যারা এরকম এই অতীত ভুলে যাওয়ার ক্ষমতা রাখে না, ক্ষমা করার ক্ষমতা রাখে না, তারা হয়তো এই প্রোটাগনিস্টের মতো করেই নিজেরা একটা সমাধান খুঁজে নেয় বা নেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এই বইটা আমার কাছে বেশি ভালো লেগেছে, জীবন ও রাজনৈতিক বাস্তবতা। এটার
আমি আর কিছু বলবো না, আর কিছু বলে ছোট বই তো খুব বেশি কিছু বললে হচ্ছে প্লট রিভিল হয়ে যাবে। তবে আমি বলবো এই দুইটা বইয়ের মধ্যে যদি মাস্ট রিড কোনটাকে আমি বলি তাহলে হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা। আমার খুবই ভালো লেগেছে এই বইটা এবং আমার মনে হয় যে এই বইটা আসলে অবশ্য পাঠ্য। আর আবু ইব্রাহিমের মৃত্যু এই বইটাও ভালো লেগেছে, বিশেষ করে বইটার লেখার ধরন বা বিষণ্ণ রকম সৌন্দর্য উপস্থাপনা এটার জন্য। তো ওই বইটাও আগ্রহী পাঠকরা চাইলে পড়তে পারেন। তো শহীদুল জহিরের জাদু বাস্তবতা জনরার বাইরে গিয়ে তার যে লেখা, দুটো লেখা আমি পড়লাম, দুটো লেখাই আমার খুব সুন্দর লাগলো। হয়তো ভবিষ্যতে তার আরো কোনো উপন্যাস সংগ্রহ করে আমি পড়বো এবং আপনাদেরকেও সাজেস্ট করতে পারি যে জাদু বাস্তবতা জনরার যে গল্পগুলো বা উপন্যাসগুলো সেগুলো হয়তো সবার ভালো লাগবে কিনা আমি জানি না, কিন্তু এর বাইরে শহীদুল জহিরের যেসব লেখা আছে আমার মনে হয় মোটামুটি সবগুলো লেখাই সুন্দর। তো আপাতত এই দুটা বই আমি আপনাদেরকে সাজেস্ট করলাম। বাকি যদি কখনো আমার পড়া হয় আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ সকলকে।